পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। কয়েক বছর আগেও যাদের কণ্ঠ ছিল ভাস্কর্য বিরোধী বজ্র কঠিন, হালাল হারামের ফতোয়া দেওয়া ব্যক্তিদের মধ্যে কাউকে কাউকে আজ দেখা গেল পরম উৎসাহে ঘুরে দেখছেন জুলাই জাতীয় জাদুঘরের ভাস্কর্য। যে ভাস্কর্যকে একসময় বলা হয়েছিল হারাম, ভাস্কর্য নির্মাণ বন্ধ না হলে আবারও হতে পারে শাপলা চত্বরের মতো পরিস্থিতি। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। সেই বিতর্কের কেন্দ্রে থাকা একজনকে আজ দেখা গেল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তিনি মাওলানা মামুনুল হক। ৯ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তিনি। আর এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে বাংলাদেশের বহু পুরনো এক প্রশ্ন। ভাস্কর্যের বিরুদ্ধে আপত্তি কি সত্যি ধর্মীয় নীতি ছিল, নাকি ভাস্কর্যের সঙ্গে জড়িয়ে থাকার রাজনৈতিক পরিচয়ই ছিল আপত্তির বড় কারণ? কোন মানুষের এরকম প্রতিকৃতি তৈরি করা বৈধ আছে, এই কথা যদি দুনিয়ার কোন আলেম প্রমাণ করতে পারে, আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করে নেব। কয়েক বছর আগের ঘটনাগুলো মনে করলে ছবিটা একেবারেই অন্যরকম। সময়টা 2020 সাল। ঢাকার ধোলাইপাড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ ঘিরে তখন উত্তপ্ত হয় দেশের রাজনীতি। মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা প্রকাশ্যে এর বিরোধিতা করেন। সে বছর তিনি বলেছিলেন, আইনি, নৈতিক ও রাজনৈতিক সক্ষমতা থাকলে তিনি দেশের সব ভাস্কর্য সরিয়ে দিতেন। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। এরপর 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের মুখ, ডান হাত ও বাম হাতের অংশ ভেঙে ফেলা হয়। ঘটনার পর গ্রেপ্তার করা হয় 4 জনকে। পুলিশ দাবি করে আটক 2 মাদ্রাসা ছাত্র হেফাজত নেতাদের ভাস্কর্য বিরোধী বক্তব্যে অনুপ্রাণিত ছিল। তবে ঘটনাটির পর মামুনুল হক নিজেই ভাস্কর্য ভাঙচুরের নিন্দা করেন। তার আপত্তি ছিল ভাস্কর্য নির্মাণের ধর্মীয় দিক নিয়ে। একই সঙ্গে কুষ্টিয়ার ভাঙচুরকে তিনি অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে উল্লেখ করেন। অর্থাৎ তখন তার অবস্থান ছিল ব্যক্তির বিরুদ্ধে নয়, ভাস্কর্যের বিরুদ্ধে। কিন্তু কয়েক বছর পর বদলে যায় দৃশ্যপট। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, মুরাল এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রতীকী স্থাপনায় হামলা হয়। আর সেই হামলা শুধু রাজনৈতিক ব্যক্তিত্বের অবয়বেই সীমাবদ্ধ থাকেনি। হামলা চালানো হয় মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সেও। ধ্বংস করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা বিপুল সংখ্যক শিল্পকর্ম ও ভাস্কর্য। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে 5 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে দেশের 59টি জেলায় অন্তত 1494টি ভাস্কর্য, রিলিফ ভাস্কর্য, মুরাল, স্মৃতিস্তম্ভ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা উপড়ে ফেলার তথ্য পাওয়া যায়। তারপর আবারও বদলে গেল দৃশ্যপট। সাবেক গণভবন হয়ে উঠল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেখানে স্থান পেল জুলাইয়ের আন্দোলনকে তুলে ধরা একাধিক প্রতীকী শিল্পকর্ম, গুলিবিদ্ধ মানুষের অবয়ব, সাজোয়া যানের উপর আন্দোলনকারী, মিছিলের স্কুল ছাত্রী, আয়নাঘরের প্রতীকী চিত্র। আর সেই জাদুঘরেই দেখা গেল মামুনুল হককে, যে ব্যক্তি 2020 সালে বলেছিলেন সক্ষমতা থাকলে দেশের সব ভাস্কর্য সরিয়ে দিতেন। আজ তিনি এমন একটি জাদুঘরে গেলেন যার প্রাঙ্গণে জুলাইয়ের আন্দোলনকে তুলে ধরতে স্থাপন করা হয়েছে বিভিন্ন অবয়ব নির্ভর শিল্পকর্ম। এখানেই তৈরি হয়েছে প্রশ্ন, যদি আপত্তি ভাস্কর্যের অবয়বের কারণেই হয়ে থাকে, তাহলে জুলাইয়ের ভাস্কর্যের ক্ষেত্রে সেই আপত্তি কোথায়? এটি কি তার পুরনো অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত? তবে এই জায়গাতেই আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। ইসলামী রাজনৈতিক বলয়ের সবাই যে জুলাই জাদুঘরের ভাস্কর্যকে একইভাবে দেখছেন তা নয়, বরং ভাস্কর্য নিয়ে আপত্তির পুরনো অবস্থান এখনও ধরে রেখেছেন অনেকে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা দাবি করেছেন, জুলাই জাদুঘরে হেফাজত বা ইসলামী নেতাকর্মীদের কোনো ভাস্কর্য থাকলে তা অপসারণ করতে হবে। তাহলে প্রশ্নটা এখন আর শুধু ভাস্কর্যকে ঘিরে নয়, প্রশ্ন হলো ভাস্কর্যের বিরুদ্ধে আপত্তি কি সত্যি অবয়বের কারণে, নাকি সেই অবয়ব কার তার উপরও নির্ভর করত আপত্তির মাত্রা। কারণ 2020 সালে যে ভাস্কর্যকে বলা হয়েছিল ধর্মীয়ভাবে হারাম, 2024 সালে সেই ভাস্কর্য হয়ে উঠেছিল রাজনৈতিক ক্ষোভের প্রতীক। আর 2026 সালে একই ধরনের অবয়ব নির্ভর শিল্পকর্মই হয়ে উঠেছে জুলাই আন্দোলনের স্মৃতি ধরে রাখার মাধ্যম।